সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত দেশের রাজনীতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেছেন, বিচার আর সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় উত্তপ্ত রাজনীতির মাঠ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সায়েদ আবদুল্লাহ, ফ্রিল্যান্সার, জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট; মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক; এবং নাজমুল হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ১/১১ সঙ্গে জড়িয়ে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নেতাদের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। বললেন, জনবিচ্ছিন্ন হওয়ার কারণেই হাসিনা সরকারের পতন হয়। গণহত্যার বিচার ও সংস্কারে বাধা দিলে পরিণত হবে ভয়াবহ, জাতীয় নাগরিক কমিটির হুঁশিয়ারি। ৭২-এর সংবিধান বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। জামায়াতকে বিদেশে চলে যেতে বলারাই পালিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সব দলকে এক হওয়ার আহ্বান আমিরের। ভোট সামনে রেখে সমমনাদের মধ্যে ঐক্যের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। এবং শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা। ১০ম গ্রেডে বেতন দাবিতে আন্দোলন ৩১শে জানুয়ারি পর্যন্ত স্থগিত। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। নাজমুল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বর্তমানে যে পরিস্থিতি, রাজনীতির মাঠ শীতকালে আবার গরম হচ্ছে, সামনে নির্বাচনের একটা ডামাডোলের আওয়াজও পাওয়া যাচ্ছে। এটাকে অনেকেই পজিটিভলি দেখছেন যে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে গেলে বা গণতান্ত্রিক সমাজে ধরনের পথ থাকবেই। কিন্তু এই যে বিএনপি এবং ছাত্রদের যে অবস্থান, বলা চলে একেবারে মুখোমুখি অবস্থান কি হয়ে যাচ্ছে কিনা, দাঁড়িয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে শীতের সময় আপনি বলেন উত্তপ্ত রাজনীতি, আসলে রাজনীতির মাঠ সবসময় গরম হওয়ার কথা থাকবে। সবাই একজন আরেকজনের মতাদর্শকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। তবে গত কয়েকদিনের যে বাস্তবতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে দুজন উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে কেন্দ্র করেই তাদের পক্ষে বিপক্ষে অনেক কিছু লেখালেখি হচ্ছে। আমি এটাকে সাধুবাদ হিসেবে দেখছি। লেখালেখি হবেই কথা, কারণ সব কথা যে আপনার পছন্দ হবে, আমার যে পছন্দ হবে এরকম তো না। তো যেই জায়গাতে আমার অপছন্দ হচ্ছে সেখানে কথা বলবো, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। এখন আমি মনে করি বর্তমান সময়ের প্রেক্ষাপটে ২০২৪ সালে জুলাই আগস্টে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে, যে বৃহত্তর একটা ঐক্যের মাধ্যমে হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি নেতৃত্ব দিয়েও থাকে, কিন্তু সেই নেতৃত্বের পিছনে কারা ছিল? বাংলাদেশের বিদ্যমান ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তি ছিল। জামাত ছিল, বিএনপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, বাম দল, ইসলামিক দল, সবগুলো দল এখানে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা যখন ২০২৩ সালে ২৮ অক্টোবর দেখেছিলাম শেখ হাসিনা পতনের এক দফা দাবি, তখন কিন্তু শুধু বিএনপির নেতাকর্মীরাই ছিল, কয়েক লাখ মানুষ। কিন্তু এইবার যে আন্দোলনে, সেই আন্দোলনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জনগণ ছিল। আমরা যখন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি বা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচিগুলোতে দেখতে পেয়েছি যে একজন রিক্সা চালক এসে ৫ টাকার একটা নেক্সাস বিস্কিট দিচ্ছে, একজন সিএনজি চালক এসে পানি দিচ্ছে। তাহলে তখন বোঝা গেছে যে রাজনৈতিক যে আন্দোলনে আমরা গিয়েছিলাম, কোটা সংস্কার আন্দোলন, তখন মনে হচ্ছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা পরতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি হচ্ছে। মানুষ গত ১.৫ যুগ যাবৎ যে নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে, তারই প্রেক্ষিতে তখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমি মনে করি যে বৃহত্তর একটা ঐক্য হয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ছাত্র সংগঠন প্লাস জনগণের সাথে যে ঐক্যমত, সেই অবস্থায় থেকে যেন আমরা কোনোভাবেই কোনো ব্যক্তির স্বার্থে, কোনো দলের স্বার্থে যেন আমরা পিছিয়ে না যাই, সেই জায়গাটা আমাদের মনে রাখা উচিত, বিবেচনা করা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি আমি, যেটা এখন দেখতে পাচ্ছি, সবাই, সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি অথবা রাজনৈতিক দলগুলো সবাই নিজেকে এক একজন শেখ হাসিনাকে বেশি শক্তিশালী মনে করতেছে। এক একজন, প্রত্যেকটা পার্টিসিপেন্ট তারা মনে করতেছে আমি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী। তাদের মনে রাখা উচিত, আপনি যদি শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী হতেন, গত 17 বছর বা 15 বছর লাগতো না শেখ হাসিনাকে হঠাতে। আমরা কিন্তু সবগুলো
ম্যাটেরিয়াল একসাথে হয়েই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পেরেছি। সুতরাং আমরা যেন সবাই একসাথে থাকতে পারি বৃহত্তর সাথে, দেশের স্বার্থে। কারণ আমরা অনেক পরিবর্তন দেখতে পেয়েছি। 69 গণঅভ্যুত্থান হয়েছে 24 জানুয়ারিতে, কিন্তু সেটার কতটুকু হয়েছিল? 90 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন দেখেছি। বাংলাদেশে তো বিপ্লব হচ্ছেই, অভ্যুত্থান হচ্ছে, তো দেশের মানুষ কতটুকু পাচ্ছে? সেক্ষেত্রে এবার অনেক দেশের মানুষ অনেক বেশি আশাবাদী ছিল যে আকাঙ্ক্ষার বাংলাদেশের রাজনীতি হবে, আকাঙ্ক্ষার ভিত্তিক যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই জায়গাতে যেন আমরা স্বার্থের দিকে ঘেঁষাঘেঁষি না করে আমরা দেশের স্বার্থে কথা বলা উচিত। আমাদের সকল দলকে আমি বলতে চাচ্ছি এই বিষয়টা। না, কিন্তু বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা আছেন, উপদেষ্টা থাকা অবস্থায় সরকারে থাকার অ্যাডভান্টেজ নিয়ে যদি রাজনৈতিক দল করা হয় তাহলে সেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং বেশ কিছু ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এটি বিএনপির মহাসচিব বলছেন। কিন্তু এর সঙ্গে 1/11 সরকারকে মেলানোর বা 1/11 মতো সরকারের কথা এলো কিভাবে? আপনার কাছে কি মনে হয় যে কেন আসলো? আসলে দেখুন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে উচিত। আমরাও মনে করি, এবং আমার মনে হচ্ছে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ তারা যদি রাজনৈতিক দলের সাথে জড়িত হয় অবশ্যই তারা পদত্যাগ করে আসবে। যদি রাজনৈতিক দল ঘোষণা হওয়ার পর তারা পদত্যাগ না করে তখন আপনি প্রশ্ন তুলতে পারেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নাহিদ ইসলামের যে বক্তব্য যে 1/11কে টেনে নিয়ে আসা। দেখেন, এই গভর্নমেন্টে যদি ছাত্ররা না থাকতো তাহলে কি হতো? কারা থাকতো এখানে? এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। বিগত কোনো সময় কিন্তু হয় নাই। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, সবকিছু দেখেছি, তারা একজনের পতাকা উত্তোলন করেছে, সবকিছু করেছে, তখনও কিন্তু আমাদের জাতীয় চার নেতা ছিল। বাট এইবার যে আন্দোলনটা হয়েছে 2024 সালে, নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তাকে সহযোগিতা করেছে দেশের রাজনৈতিক দলগুলো, দেশের জনগণ। আমি মনে করি তাদেরকে সরকারের গঠনের অংশ হিসাবে হয়ে তাদেরকে ট্রিট করা, যে তারা কেন রাজনৈতিক দলে, তারা কেন সরকারে গেল, এই বিষয়টা ইন্ডিকেট করা হচ্ছে। আমি মনে করি যে কোনোভাবেই তাদেরকে এই জায়গায় প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই। তবে তারা যদি রাজনৈতিক অভিপ্রায় দেখায়, করতে চায়, অবশ্যই তাদের যে সরকার থেকে পদত্যাগ করেই করতে হবে। কিন্তু তখন প্রশ্ন উঠবে না আবার নতুন করে যে নির্বাচনের জন্য তারা একটা সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করলেন, কিন্তু প্রশাসনে তো তিনি একসময় ছিলেন, সেই প্রভাবটা থাকবে না? এখন রাজনীতি করার যে ইচ্ছা বা রাজনীতি করার যে অধিকার, সেটা তো আমি তাকে বঞ্চিত করতে পারি না। সে যদি সরকারি দলীয় থাকা অবস্থায় রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় তো সেখানে প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু যদি সে ওইখান থেকে পদত্যাগ করে চলে আসে তাহলে সেক্ষেত্রে কি প্রশ্ন করার জায়গা আছে কিনা? আপনার উত্তর আমরা পেয়ে গেছি। সাইদ আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আসি, তারপরে মাসুদ কামাল ভাইয়ের কাছে যাব। আজকে পরেই যাই মাসুদ কামাল ভাইয়ের কাছে। বিএনপি এবং অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র নেতারা কেন মুখোমুখি হচ্ছে? এটা নানা ধরনের প্রেক্ষাপট থাকতে পারে, তবে আমার কাছে যেটা মনে হয় যে ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি ব্যক্তিগতভাবে, আমাকে যদি বলেন যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কি হলে আমি খুশি হতাম, সেই ব্যাপারটা যদি আমার ব্যাখ্যা করতে হয়, আমি মনে করব বাংলাদেশের রাজনৈতিক ঐক্য একটা পয়েন্টের পর ভিত্তি করেই হতে পারে, সেটা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধের ঐক্য, শেখ হাসিনার বিরুদ্ধের ঐক্য। সেই একটা ঐক্যের পর ভিত্তি করেই বাংলাদেশে অনেক কিছু সমঝোতা হতে পারে। এবং রাজনীতির এই জায়গাটাকে মাসুদ কামাল ভাই পরবর্তীতে হয়তো আরো ভালো বলতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়, আপনি বিভিন্ন মতাদর্শী মানুষ যারা আছেন, আপনি যদি তাদেরকে একই ছাতার নিচে আনতে চান, এই জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কোন কোন জায়গায় বিভাজন আছে সেইটা না খুঁজে কোন কোন জায়গায় ঐক্যমত হওয়া যায় সেই জায়গাটা খুঁজে বের করা। কিন্তু টার্গেটই যদি থাকে বিভাজন কোন কোন জায়গায় আছে, তাহলে আসলে কোনোদিনই অন্য কেউ একমত হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের টাইমে কেন সবাই একমত হয়েছিল? কারণ সবার টার্গেট ছিল একটা, যে শেখ হাসিনার পতন চাই। সো এর পরবর্তীতে যেটা হয়েছে, প্রত্যেকের মাঠের রাজনীতির ক্যালকুলেশন মেলাতে যাচ্ছে। এই ব্যাপারটাকে আমি নেগেটিভলি দেখি না যতক্ষণ না পর্যন্ত একটা আদর্শিক জায়গা থেকে সেটা হচ্ছে। কিন্তু একটা ঝামেলাটা তৈরি হয়ে গেছে। আপনার প্রশ্নটার ভেতরেই আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা অবশ্য আপনি তৈরি করে দেন নাই। কালকে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিয়েছে, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, নাহিদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মনে হয়েছে, এইটা নাহিদের রাজনৈতিক জীবনের রাজনৈতিক স্ট্যাটাস যতগুলো আছে তার ভেতরে যদি সবচেয়ে বড় ব্লান্ডার হয় এই স্ট্যাটাসটা সেটা। এবং এই জায়গাতে সিরিয়াস কয়েকটা প্রশ্ন তোলার জায়গাটা আছে। খেয়াল করে দেখেন, আমি কিন্তু আগেই বলছি ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন করা অত্যন্ত জরুরি, এটা বাংলাদেশের জন্যই জরুরি। এমনকি শুধু বাংলাদেশের জন্য না, আমি মনে করি বিএনপির জন্য, জামাতের জন্য, প্রত্যেকের জন্যই ভালো। কারণ একটা দল যদি না গড়ে ওঠে তাহলে ভোট ব্যাংকের একটা অংশ, তখন কেউ বিএনপিকে ভোট দিবে না, জামাতকে ভোট দিবে না, তাদের তো একটা ভোট দেওয়ার জায়গাটা দরকার। সো ছাত্রদের একটা ভালো সোশ্যাল ক্যাপিটাল ছিল, সেই জায়গা থেকে একটা দল গঠন করা অত্যন্ত জরুরি এবং সেটা বাংলাদেশের জন্যই ভালো হতো। গ্যাঞ্জামটা যে জায়গায় লেগে যায়, নাহিদ যখন এই স্ট্যাটাসটা দিল পুরো টার্গেটটা করা হলো বিএনপিকে তাক করে। আমার প্রশ্নটা হলো, সেম ধরনের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, অন রেকর্ড বলেছেন।
তাহলে এই স্ট্যাটাসে একটা সিঙ্গেল বারের জন্য জামাতের আমিরকে বা জামাতকে কেন টার্গেট করা হলো না? মানে সব দায় যদি বিএনপির হয় তাহলে তো জামাতের আমির যে কখন কথা বলেছে, নাহিদের স্ট্যাটাসের ভেতর যদি আমি দেখতাম দুইজনকে নিয়ে মন্তব্য করা হয়েছে, অ্যাটলিস্ট নাহিদের বক্তব্যের সাথে আমি একমত কি দ্বিমত পোষণ করি সেটা পরের আলাপ, কিন্তু তার নিজস্ব গ্রাউন্ডটা জাস্টিফাইড হতে পারতো। এই জায়গাতে মনে হয়েছে আমার একটা ব্লান্ডার মনে হয়েছে, এবং যে মন্তব্যটা করেছে যে বিএনপি ১/১১ সরকার চাচ্ছে, আমার কাছে মনে হয় এইটা একেবারেই হটকারিতার একটা ব্যাপার। একটা কথা মনে রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এসেছিলেন উনি কি বলেছিলেন যে উনার নিয়োগকর্তা কারা? এই ছাত্ররা। উনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে তার নিয়োগকর্তাদের নিয়োগ করা ছাত্রদের বাইরে যারা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা কারা? ছাত্ররা। তার মানে এই ৩ ছাত্র উপদেষ্টা যদি না থাকে, এইটা যদি ১/১১ সরকার হয়, তার মানে কি নাহিদের স্ট্যাটাস ধরে এটাই আসে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস হিমসেলফ উনিও ১/১১ সরকার? তো একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত না, কালেকটিভ সিদ্ধান্ত। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরও এই ছাত্রদের কোনো আস্থা নাই? এটা তো সাংঘাতিক রকমের একটা কথাবার্তা। তার মানে এই স্ট্যাটাসটা যেটা আমার কাছে মনে হয়েছে, এটা এমন হতে পারে আবেগের বশবর্তী হয়ে বা যে কোনোভাবেই হোক, অন্তত নাহিদের কাছ থেকে আমি আরো দায়িত্বশীল আচরণ সবসময় এক্সপেক্ট করি। আরেকটা ব্যাপার হলো এই স্ট্যাটাসের মাধ্যমে দেখেন যে মুহূর্তে সে বলছে যে তারা না থাকলে ১/১১ সরকার হয়ে যেত, এই কথাটা সিরিয়াস রকমের একটা আপত্তিকর কথা। আর বিএনপি কেন ১/১১ সরকার চাবে? ১/১১ সবচেয়ে বাজে রকম ভিকটিম কারা? বিএনপি। এবং আরেকটা ব্যাপার মনে রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি, আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরেই কিছু মানে গুটিবাস টাইপ কিছু মানুষ বসে আছে যারা রাজনীতির ভেতরে এই ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর একটা বিভাজনের চেষ্টাটা চালাচ্ছে। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে ছাত্ররা ততই ভালো। কারণ তারা যেটা চাচ্ছে এই মুহূর্তে যদি সবাই বিভাজিত হয়ে যায়, লাভ টাকার, বিএনপিরও লাভ নাই, ছাত্রদেরও লাভ নাই। যাদের লাভ আছে তারা কিন্তু চুপচাপ বসে আছে। ইতিমধ্যে আমি কয়েকটা জায়গা থেকে দেখছি যে এমনকি রিটায়ার্ড ২-১ আর্মি অফিসার, অনেক আগে তারা সেনাপ্রধানও ছিলেন, তাদের ভেতর থেকে হঠাৎ করেই এত দেশপ্রেম ফুটে উঠেছে, সেটা আমি সন্দেহের চোখে দেখি। কারণ ওনারা যখন সেনাপ্রধান ছিলেন এই শেখ হাসিনার আমলেই, তখনও বাংলাদেশে বিতর্কিত ইলেকশনের শুরুটা কিন্তু তাদের আমলে হয়েছে। ওই আমলে শাপলা চত্বরের মতো যে ম্যাসাকারটা ঘটেছে সেটাও হয়েছে। সো এই আলাপ আলোচনাগুলোও সামনে আনা দরকার যে জায়গায় স্বার্থটা কার আছে। কারণ রাজনীতিটাকে যদি আপনি সামগ্রিক অর্থে বুঝতে চান, আমার কাছে মনে হচ্ছে এই কাজটা করে নাহিদের জন্য কি ভালো হলো। এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, রাজনৈতিক দল গঠনের অত্যন্ত বেশি দরকার ছিল, তবে সরকারের থেকে রাজনীতি করা যাবে না। এটা আমার কাছে মনে হয় নাহিদ ইসলাম, আসিফ, আমাদের খুবই আদরের ছোট ভাই মাহফুজ আলম, তারাও বুঝে। কিন্তু যে ব্যাপারটা, এই প্রশ্নটা ওঠাটা কিন্তু খুবই স্বাভাবিক। তারা রাজনৈতিক দল যদি গঠনই করে, সরকারের বাইরে গিয়ে যদি করে, খুব ক্ষতি নাই। ইনফ্যাক্ট আমি নাহিদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মনে করি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠিত হবে সেটার আগেই নাহিদ যদি সরকার থেকে পদত্যাগ করে ওই দলের মেইন ফেস যদি নাহিদ হয়, সেটা এই দলকে মোরালি এবং মানুষের কাছে যে অ্যাকসেপ্টেন্স সে জায়গায় অনেক বড় একটা বুস্ট দিতে পারে। মাসুদ কামাল ভাই, অনেকগুলো কথাই আসলো দুজনের বক্তব্যে। এই যে পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে বিএনপির মহাসচিবের বক্তব্যকে ঘিরে, এতে আসলে রাজনীতির জন্য ভালো হচ্ছে কি, বা শিক্ষার্থীদের জন্য খুব একটা ভালো হবে কি? বা দেখেন, ভালো মন্দ বিচারটা না আপনি এখনই করতে পারবেন না। আচ্ছা, কারণ এটা আমি তো মনে করি অনেক মন্দের মধ্যেও ভালো থাকে। কিন্তু একটা বিতর্ক যদি উঠে, এটা ভালো, তো আমি এটাকে ভালোই মনে করি যে উভয় পক্ষ যার যার অবস্থানটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে আমি কিছু খারাপ দেখি না। তবে ভালোটা ঝগড়ায় রূপান্তরিত, বিতর্কটা ঝগড়ায় রূপান্তরিত না হলে ভালো হয়। বিতর্ক চলুক, বিতর্ক হওয়াটা আমি মনে করি এটা স্বাস্থ্যকর একটা প্রক্রিয়া। এবং দেখেন ইয়ের কথাতে, ফখরুল ইসলাম আলমগীর কথাতে আর নাহিদের কথাতে খুব বেশি একটা পার্থক্য নাই, কিন্তু খালি একটু পার্থক্য যে বোঝা যায় যে বয়সজনিত পার্থক্যটা আছে আর কি। যে কারণে ফখরুল ইসলাম আলমগীর উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু সরাসরি আক্রমণই করেছেন, কিন্তু খুব পরিশীলিত ভাষায়। নাহিদের একটু রাগ উঠে গেছিল, এই জন্য উনি হয়তো ভাষাটা একটু অন্যভাবে বলেছেন। এবং মানে রেগে গেলে না, এগিয়ে গেলেন তো হেরে গেলেন, নাহিদ একটু হেরে গেছে এখানে। যে কথাটা ওনাদের কণ্ঠ আমি একই রকম একটা পেলাম আর কি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু একদম ঠিক, একদম ঠিক। সেটা হলো গিয়া, যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। দুইটা কারণে পারবে না, আমি বলি আপনাকে কি কারণটা। এক নম্বর কারণটা হলো গিয়া যে আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্ট কি মিন করি, কি বুঝি। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্টটা হলো
যারা নির্বাচনের সময় সরকার পরিচালনা করবেন তারা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশ নেবেন না। এটা হলো এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মূল কনসেপ্ট, তাই না? তো এখন এটা নাম আপনি যাই রাখেন না কেন, অন্তর্বর্তী বলে না যাই বলেন, আমরা কিন্তু এই অর্থেই ভেবে নিচ্ছি যে এরা নির্বাচনটা কন্ডাক্ট করবে, কারণ এরা নির্বাচনে কেউ অংশ নেবেন না। ডক্টর ইউনূস নিজেও বারবার বলেছেন ওনার কোনো নির্বাচনে অংশ নেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। আবার দেখেন পঞ্চদশ সংশোধনী নিয়ে যে হাইকোর্টে যে রায়টা সর্বশেষ যেটা হলো, এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আবার চালু হয়ে গেছে। আপনি তো এর আগে সংবিধান সংশোধন করতে পারতেছেন না, তো গায়ের জোরে করলে তো হবে না ভাই, হবে না তো, এটা পারতেছেন না। তাহলে ইলেকশনটা কিন্তু এই সংবিধানের আলোকেই হবে এখন। সেখানে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে ফরম্যাটটা এখন আছে, সংবিধান যেটা বলতেছে আছে, তো সেই আলোকেও তো একটা নির্দলীয় সরকার থাকতে হবে, যার কেউ ইলেকশন করতে পারবে না। এখন আমাদের যে ক্যাবিনেটটা, সরকারের ডেফিনেশনটা কি? যারা ক্যাবিনেটে আছে তাদেরকে তো আমি সরকারের পার্ট মনে করব। তারা কি ইলেকশনের কথা ভাবছে না, ইলেকশনের আয়োজন করছে না, ইলেকশন করবে বলে এলাকায় জানান দিচ্ছে না? আপনি খবর নিয়ে দেখেন, যান না বাড়ির কাছে আছে কুমিল্লা মুরাদনগর, যান না ওখানে যে দেখেন আসিফ মাহমুদের জন্য ওর বাবা, ওর পরিবারের লোকজন, ওখানে ওনার লোকজন সবাই মিলে মিটিং মিছিল করছে কিনা দেখেন। যে সবাই তো জানে যে এই লোকগুলি ইলেকশন করবে, তো আপনি ইলেকশন কীভাবে করবেন যদি আপনি গভর্নমেন্টে থাকেন? এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনিও সেটা স্ট্যাটাস দিয়েছেন কালকে, সেটা হলো যে যদি কেউ নির্বাচন করে তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই করবে, এই তো বলেছে। খুব ভালো কথা। কারণ আমি যদি পাল্টা প্রশ্ন করি, কবে পদত্যাগ করবে? যেদিন উনি সাবমিশন করবেন আপনার মনোনয়নপত্র, ওই দিন আপনি এর আগ পর্যন্ত হোমওয়ার্ক করবেন, করে যেদিন আপনি মানে এর আগ পর্যন্ত হাল বাইলেন, যেদিন বীজ বপন করবেন ওই দিনে আপনি প্যান্ট শার্ট খুইলা লুঙ্গি পরে বললেন যে আমি কৃষক। এটা তো হবে না, এটা তো হবে না। যদি আপনাকে আগের থেকে বুঝতে হবে যে আপনি করবেন কি করবেন না। তো এই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা আমি মনে করি এটা খুবই বিবেচনায় নেওয়া উচিত এই সরকারের, বিশেষ করে সরকার প্রধানের। এবং আমি এটাও মনে করি সরকার প্রধানের উচিত হবে এসে এই তিনজনকে বলা, তোমরা যদি ইলেকশন করো তাহলে তোমরা রিজাইন করো। তিনজনকে বলা উচিত আমি মনে করি, কারণ ইন দ্য মিন টাইম তাদের কিন্তু ওই অবস্থাটা হারিয়েছেন। দেখেন শারজিস আলম কিছুদিন আগে এই নভেম্বরে উনি বলেছিলেন যে এই নাগরিক কমিটি এরা কোনো রাজনৈতিক দল হবে না, রাজনৈতিক শক্তি হবে, এবং দল এবং শক্তির পার্থক্য উনি ডিফাইন করছেন ওখানে ওই দিন। তো গতকালকে আখতার সাহেব কি বললেন? উনি বলছেন যে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দল হচ্ছে এবং 100 জনের কাছে নামের প্রস্তাব পাইছে। তো দল তো হচ্ছে, একজন মুখ্য সংগঠক, একজন সদস্য সচিব। তো এই যে দুই যে ভিন্ন কথা, এতে কিন্তু আমার কোনো আপত্তি নাই। আপত্তি নাই কারণে কি, গতকালকে আমি যা বলছি এর মধ্যে আমার কিছু জ্ঞান প্রাপ্তি ঘটতেও পারে, সে কারণে আমার নতুন জ্ঞান থেকে নতুন বক্তব্য আসতেও পারে, সমস্যা নাই। কিন্তু এই কথার মাধ্যমে কি হচ্ছে যে তাহলে একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে, এবং তাহলে নাগরিক কমিটি আবার সার্ভিস কিন্তু আগে বলেছে যে 27 থেকে 28 যে বয়স যাদের কম তারা হলো ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর এরপরের থেকে এরপরেরগুলি হবে নাগরিক কমিটি। আর তারপরে আরেকটা গ্রুপ কি আছে যারা ভাগ্যবান, তারা হবে উপদেষ্টা। 3 জন ভাগ্যবান 3 জনকে পাওয়া গেছে, তারা উপদেষ্টা হয়েছে। তো আলটিমেটলি সবাই তো সবাই তো এক ঘরের বাসিন্দারা, সবাই নীতিগতভাবে আলোচনা, এবং এরা যে দাবিগুলি করে ওই দাবিটা ওখানে রিফ্লেক্ট হয়, ওখানে ইকো হয়, আমরা দেখছি। তো কোনো সমস্যা তো নাই, এতে আমার কিন্তু কোনো আপত্তি নাই। বাট এই যে মাঝখানে হঠাৎ করে দেখলাম আসিফ একদিন বলতেছে যে আমি এখন আর বৈষম্যবিরোধী ছাত্রদের নাই। এটা আমার কাছে মনে হয়েছে ওর এই যাবৎকালের সবচেয়ে দুর্বল একটা বক্তব্য। নাই কেন বাবা? তুমি তো আসল ওইটা, তোমার তো আসল পরিচয় তুমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আর এটা তো খুবই ক্ষণস্থায়ী একটা পরিচয়, অল্প সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? তো অন্তর্বর্তীকালীন জন্য যে দায়িত্ব তুমি পেয়েছ এইটাই প্রধান হইতে পারে, এটা তো হয় না, ওইটাই তোমার পরিচয়। যে কারণে আমি এখন যেটা মনে করি যে ওনারা ধীরে ধীরে খোলস ছেড়িয়ে বেরিয়ে আসছেন, এটা অতি উত্তম একটা মানে আপনার মনে করি পরিবর্তন। এইভাবেই ওনাদের অগ্রসর হওয়া উচিত। জি। এবং যে পলিটিক্যাল পার্টি হচ্ছে, আমি এই পলিটিক্যাল পার্টির জন্য আমি তো এটা খুব সম্ভাবনা আমার পলিটিক্যাল পার্টি মনে করি। রিয়েলি আমাদের দেশের অনেক লোকের সঙ্গে আমি আলাপ করে দেখছি, তারা সবাই খালি বলে ভাই বিকল্প কোথায়? এখন যদি এরা একটা বিকল্প দিতে পারে অতি উত্তম।
আর এরা যদি এখন যে আচরণ, কিছু কিছু আচরণ দেখছি, ওটা কিন্তু আর বিকল্প মনে হচ্ছে না, ওটা কিন্তু গতানুগতিক আচরণ মনে হচ্ছে। তারা এখান থেকে বেরোতে হবে, তাদের বুঝতে হবে জনগণ আসলে কী চায়। আমি কি চাই দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, জনগণ কি চায় এবং জনগণ আমার কাছে কি চায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। জি যদি এইটা তারা অনুভব করতে পারে, আমি মনে করি এটা খুব সম্ভাবনা আমার একটা দল হবে। নাজমুল হাসান, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঐক্যটা তৈরি হয়েছিল ৫ আগস্টের আগে, একটি পয়েন্ট নিয়ে তো তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবিতে, এবং ৫ আগস্টের পরে নানা ইস্যুতে রাষ্ট্রপতির পদত্যাগ, ৭২-এর সংবিধান, জুলাই ঘোষণাপত্র সহ নানা ইস্যুতেই গণমাধ্যমে গণ অভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন তাদের মধ্যে নানা রকম বিভাজন দেখা দিচ্ছে, এবং এই বিভাজনের ফলে লাভটা আসলে কার হচ্ছে? আচ্ছা দেখুন, এখানে বিভাজন তো অবশ্যই আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট যে আমরা গত পরশুদিন সম্ভবত নোয়াখালীতে একটা প্রোগ্রামে আব্দুল আল মিন্টু, বিএনপি একজন সিনিয়র নেতা, তিনি বলতেছেন আমাদের বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো সমস্যা নাই। একজন আমি তরুণ ছাত্রনেতা হিসাবে অথবা আন্দোলনের একজন অংশীদার হিসাবে মনে করছি এই যে বক্তব্য, এগুলো ছাত্র সমাজের কাছে খুব পীড়াদায়ক। যেই আওয়ামী লীগের হাতে 2000 অধিক শহীদের রক্ত লেগে আছে, এত এত হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করছে, অনেকের এক হাত নাই, অনেকের এক পা নাই, অনেকেই চিরতরে দু চোখ হারিয়ে গেছে, যাদের কারণে তাদেরকে যদি বলা হয় যে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো কিন্তু সে যেই দলই করুক না কেন ছাত্র সমাজের গায়ে খুবই পীড়াদায়ক একটা বিষয়। এখানে একটা বিষয় দেখুন, প্রত্যেকটা জায়গায় যখন জুলাই প্রোক্লেমেশন ঘোষণাপত্র, এখানে ঘোষণাপত্র যে মালিকানা দাবি করা এটা বিষয় না, কিন্তু এখানে যারাই পার্টিসিপেশন করছে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তিরই ঘোষণাপত্র দিলে সমস্যাটা কোথায়? জুলাইকে কি আমরা একটা স্মৃতি হিসেবে রাখবো না? এটাকে একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে না? সেই জায়গাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা দিবে সেটাকে যে ডেলিভারি করতে হবে এরকম না, প্রত্যেকটা দলকে তো তার নিজস্ব মতো করে এখানে ডেলিভারি দিতে পারে, তাদের থটগুলো এখানে দিতে পারে। সেই জায়গায় আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত দেখতে পেয়েছি। আশা করি এগুলো হচ্ছে তরুণ বা ছাত্ররা যে চিন্তাগুলো করতেছে, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেছে, বৃহৎ রাজনৈতিক দলগুলো সেগুলো আসলে বুঝতেছি কিনা আমার কাছে সন্দেহ লাগে। কারণ এখানে আরেকটা পয়েন্ট আছে, সাইদ আবদুল্লাহ যিনি বলেছেন, জামাতের আমির কিন্তু প্রথম থেকেই বলেছেন আমরা আল্লাহর হস্তে তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। এই যে বক্তব্য, পরবর্তী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কাছাকাছি একই টাইপের ছিল প্রথম থেকে, কিন্তু দেখেন গত 15-16 বছর সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত দুইটা দল হচ্ছে বিএনপি এবং জামাত। জামাতে অনেক নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বিএনপির অনেক নেতাকে 15 বছর 16 বছর 17 বছর জেলে খাটিয়েছে। কেন যেন তাদের এখনো আওয়ামী লীগের প্রতি একটা মায়া, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা দেখায়, এটা আমরা ছাত্র সমাজ একজন প্রতিনিধি হিসাবে আমাদের খুব কষ্ট দেয়। এই কারণে হয়তো বা মনে হচ্ছে যে আমরা যা চাচ্ছি তারা কি বুঝতেছে? একই সাথে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা, যারা আমাদের সিনিয়র, যারা আমাদের গুরুজন, যারা বয়োজ্যেষ্ঠ, যারা অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন, বিগত সময় বাংলাদেশে ভূমিকা রেখেছেন, তারা কেন জানি তরুণদেরকে মানতে পারে না। তারা কেন জানি কথায় কথায় কটাক্ষ করা, মাসুদ কামাল ভাই এখানে বলেছেন, আসিফের একটা বক্তব্য নিয়ে খুব সুন্দরভাবে বলছেন, তারপর সমস্যা কোথায় সমাধান হতে পারে কি, কিন্তু তাদের বক্তব্য কি জানেন, উপদেষ্টাদের নিয়ে বলে তারা তো আমার হাঁটুর বয়সী বাচ্চা ছেলে, রাজনীতিতে অনভিজ্ঞ, কোনো কিছু নাই। এই যে মানে কটাক্ষ করে কথা বলা, এগুলো কেন যেন আমাদের গায়ে লাগে। মানে এটা তো শুধু নাহিদ বা আসিফকে না, আমি যে এখানে আছি এরকমও না, কিন্তু এইখান থেকে আমাদের রাজনৈতিক দলের নেতাদেরকে আসলে সরিয়ে আসা উচিত। তারা কেন মনে করে আমরাই সব কিছু করছি, আমাদেরই এদের পিচ্ছি ছেলে পেলে, এদের কথাবার্তা শোনা যাবে না, এরা কি করছে, কয়েকদিন আন্দোলন করছে, জুলাই আগস্ট 1.5 মাস আন্দোলন করে বর্ণাত হয়ে গেছে। এই যে দৃষ্টিভঙ্গি, আসলে এখান থেকে আমাদের পরিবর্তন হওয়া উচিত। নেতাদের একই সাথে আমাদেরও, তারা আমাদের গুরুজন, তারা শ্রদ্ধার ব্যক্তি, তাদেরকে যেন আমরা সম্মান করি, সেই জায়গা আমাদের দিকেও রাখা উচিত। তাহলে আমরা মনে করি বিভাজন মানে কাউকে পক্ষবিভক্ত এই জায়গাগুলো এখনই যাবে না। যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গটা আনলেন, যে জামায়াতের আমির কি বলেছেন, ক্ষমা করে দেওয়ার কথা, আব্দুল আওয়াল মিন্টু কি বলেছেন, কিন্তু আপনাদের ছাত্র প্রতিনিধিও তো সরকারে আছে, সরকার আওয়ামী লীগকে নিয়ে কোনো পদক্ষেপ কেন নিল না? তাহলে সরকারের জায়গা থেকে এখন পর্যন্ত যেটা দেখেছি, আমরা দাবি জানিয়েছিলাম সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি, সেটা পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের জায়গায় যে বিচার প্রক্রিয়া, যেখানে এখানে আমরা দীর্ঘসূত্রতা দেখতে পেয়েছি। একটা বিষয় দেখেন, আন্তর্জাতিক অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যারা একটা অভ্যুত্থানে এত 2000, আমরা যেটা এখনও জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমেই তথ্য, সরকারিভাবে এখন পর্যন্ত 882 জনের শহীদের লিস্ট আসছে, কিন্তু এই যে এতগুলো মানুষকে হত্যা করছে যারা, তাদের জন্য একটা অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে হয়ে যাবে? যদি আমরা বিচারের যে দীর্ঘসূত্রটা এখান থেকে রোধ করতে চাইতাম, তাহলে মিনিমাম সরকার জায়গা থেকে 20টা ট্রাইব্যুনাল গঠন করা দরকার ছিল। তাহলে আমরা মানে একটা কথা যেটা একটা জায়গাতে আরও বেশি করলে এই বিচারে যে দীর্ঘসূত্রটা সেটা কমানো যেত। সেই জায়গাতে সরকারের দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেকটা গভর্নমেন্ট, যেখানে বিএনপি ছিল, বিএনপির বিশাল একটা ফিল্ডের একটা স্ট্রাইকিং ফোর্স ছিল, ছাত্র দল, যুব দল বা অনেক রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগের সেটা ছিল। এই গভর্নমেন্টের কি সেই মানে ইন্ডিভিজুয়াল কোনো শক্তি আছে যারা তাদেরকে প্রত্যেকটা কাজে লাগাবে? আমরা প্রথম দিক থেকে অনেক বেশি প্রত্যেক রাজনৈতিক দলের একটা ঐক্যমত দেখতে পেয়েছি, তাদের সহযোগিতা দেখতে পেয়েছি, বাট যখন দিন যত যাচ্ছে
সেই জায়গাতে সহযোগিতার হাতটা মনে হয় কমে যাচ্ছে, যার কারণে গভর্নমেন্ট চাইলেও অনেক জায়গায় হচ্ছে না, আবার গভর্নমেন্টের অনেক জায়গায় অসাধ্য আছে এবং গভর্নমেন্ট অনেক জায়গায় দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, যার কারণে বিচারগুলো ওইভাবে হচ্ছে না। সাইদ আব্দুল্লাহ, আমাদের যেটি- চাহিদা অনুযায়ী হচ্ছে যেটি একটা কথা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন যে ছাত্রদেরকে নিয়ে নানা রকম তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, যারা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিল তাদেরকে নানা রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে এবং সিনিয়র যারা রাজনীতিবিদ তারা এগুলো করছেন। এবং নাহিদ ইসলামের আরেকটি স্ট্র্যাটেজি কিন্তু ছিল যে 5 আগস্টের পর থেকেই ছাত্রদের আসলে মাইনাস করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বা এখনো চলছে। এই প্রশ্নটার জায়গায় আসলে আমার মনে হয় যে মুদ্রার তো দুইটা পৃষ্ঠই আছে, এই দুইটা ব্যাপারই ভাবাটা খুব বেশি মাত্রায় জরুরি। আমি আগেই বলেছি নানা জায়গা থেকে, রাজনৈতিক দলের জায়গা থেকে, ছাত্রদের জায়গা থেকে, উভয় জায়গা থেকেই বেশ কিছু ইগোর কনফ্লিক্ট হচ্ছে। এই ব্যাপারটা যত কমিয়ে আনা যেত ততটাই ভালো হতো। কিন্তু সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে, ইয়েস, অনেক সিনিয়র রাজনীতিবিদ আছেন যারা অনেক সময় কথাবার্তা বলেন, আমার কাছে মনে হয় সেই কথাবার্তাগুলো আরেকটু যদি সংযতভাবে বলা যেত, একই মেসেজ যেত, কিন্তু ওই যে আরেকজনের কে কটাক্ষ করার যে জায়গাটা সেটা কমে যেত। পলিটিক্যাল দলগুলো, প্রত্যেকটা পলিটিক্যাল দলেরই এই কোঅর্ডিনেশনের অভাব দলের ভেতরে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেই জায়গাটা তারা যদি কমিয়ে আনতে পারে ভালো। এবং আমি সবসময় একটা কথা বলি, দেখেন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ অতীতে কখনোই কোনো সরকারকে বা কোনো পলিটিশিয়ানকে এইভাবে ডিরেক্ট প্রশ্ন করা যেত না। ইভেন আপনারাও এখন কিন্তু অনেক পলিটিশিয়ান যারা সামনে বসে থাকবে ডিরেক্ট যে প্রশ্নটা করতে পারেন, অতীতে হয়তো বা করতে পারতেন না। এটা সামগ্রিক একটা বাংলাদেশের জন্য একটা দমবন্ধ টাইপ অবস্থা ছিল। মানুষও কিন্তু এখন প্রশ্নটা করে। সো অতীতে যেভাবে ভয় ডরে প্রশ্ন করবে না ভেবে যা খুশি তাই বলে দেওয়া যেত, এখন সেটা করা যাবে না, আর একটু দায়িত্বশীল হতে হবে। একই সাথে রেসপেক্টের ব্যাপারটা খুবই মিউচুয়াল একটা ব্যাপার। দেখেন, আমার একজন সিনিয়র যদি পলিটিশিয়ান থাকে, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, অভিজ্ঞতারও একটা বড় দাম আছে। আমি ধরেন যে একজনের কথার সাথে একমত পোষণ করছি না, কিন্তু দেখা গেল উনি রাজনীতিবিদ একজন, ওনাদেরও তো বিভিন্ন ক্ষেত্রে অনেক কন্ট্রিবিউশন আছে, সেইটাকে যদি আমরা বিনয়ের সাথে যদি বলি, সেই ব্যাপারটা মনে হয় যে নিজেদের কাছে ছোট হয়ে যাওয়া না। মানে রেসপেক্টের জায়গায় তো একজন সিনিয়রকেও তো রেসপেক্টটা করা যায়। যেমন মাসুদ কামাল ভাই বসে আছেন, ওনার দেখা গেল যে একটা পার্টিকুলার পয়েন্টে আমি একমত না, সেই জায়গাটাও যদি আমি ঝগড়ার সুরে না বলে উইথ ডিউ রেসপেক্ট যদি আমি ওই জায়গাতে আর্গো করি, আমার মনে হয় মাসুদ কামাল ভাই সেটাকে নেগেটিভলি নেবেন না। মানে এই মুহূর্তে কিন্তু দেশের ঐক্যের জায়গাটা খুব সিরিয়াস লেভেলের দরকার ছিল, কিন্তু কাদা ছোড়াছুরিতে আসলে কারোই কোনো লাভ হচ্ছে না। সো আমার কাছে যেটা মনে হয়, অনেক ক্ষেত্রে খেইটা আমরা অনেক ক্ষেত্রে রাখতে পারছি না। পলিটিশিয়ানদের জায়গা থেকে তো অবশ্যই আমাদের জেনারেশনের অনেকেই, যেটা এই যে অনেকেই কিন্তু আমিত্বকে ভুলতে পারছে না। মানে শেখ হাসিনার পতন ঘটে গেছে, কিন্তু কোনো কিছু আমরাই করেছি, আমরাই করে ফেলেছি, এই জায়গাটা থেকেও সিরিয়াসলি আমাদের বের হয়ে যাওয়ার দরকারটা আছে। এই কারণে দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কেউ কেউ অধ্যত্বপনার সাথে তুলনা করছে, সেও নাকি আর একজন ওবায়দুল কাদের। আবার এইটার বিপরীতে আবার যেটা হচ্ছে, নাহিদের সাথে মেলানো হচ্ছে যে ওবায়দুল কাদের আর নাহিদের সুর একইভাবে মিলে যাচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কি ছিল? ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নাহিদেরও যেমন স্ট্যান্ড আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তো ঐতিহাসিকভাবে স্ট্যান্ডটা থাকার কথা। তাহলে আলটিমেটলি লাভবান হচ্ছে কারা? আলটিমেটলি লাভবান হচ্ছে সেই পক্ষটা যারা নাহিদদেরও পক্ষ না, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও পক্ষ না। এবং এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মাথায় রাখা উচিত, রাজনীতিটাকে না আমি শুধুমাত্র ভোটের রাজনীতির জায়গাতেই সীমাবদ্ধ করে দেখতে চাই না। রাজনীতির কিন্তু ফ্রেমওয়ার্কটা অনেক বড়। এই কথাটা শুনলে আবার অনেকেই বিভিন্নভাবে বুঝতে পারে তৃতীয় বিশ্বের একটা দেশের রাজনীতি চলে হলো ইকোনমিকে কেন্দ্র করে। ইকোনমিক অবস্থা কি স্টেবল আছে? সামনের রোজার মাসে দ্রব্যমূল্যের দাম যদি এই সরকারি নিয়ন্ত্রণে না রাখতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এমনকি নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটা আসবে না। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বাইরের অনেক দেশ, তারা কিন্তু অনেক বিজনেস গ্রুপ ইনভেস্ট করে শান্তি পাবে না। এই বাস্তবতাগুলোও তো মাথায় রাখা উচিত, কারণ একটা দেশের ইকোনমি যদি খারাপ হয়ে যায়, তখন যে মানুষটা আজকে বলছে যে চমৎকার কাজ হয়েছে, কালকে সেই বলতে পারে অতীতেই তো ভালো ছিলাম। তখন আপনি কিন্তু ওই একজন গ্রামের সাধারণ মানুষ, সে 3 বেলা শান্তিমতো খাইতে চায়, সে নিরাপদে বাস করতে চায়, সে কিন্তু অনেক তাত্ত্বিক আলাপ বুঝে না। সো একটা দেশের সংকটটাকে কিন্তু শুধু রাজনীতির ময়দান, এই ভোটের আলাপই না, অনেক কিছু জড়িত আছে। কিন্তু আমাদের দেখার ভীষণটাও আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে এককেন্দ্রিকভাবে দেখছি, বা অনেকের বক্তব্য শুনলে মনে হয় যে খুবই এককেন্দ্রিক বক্তব্য দিচ্ছে। ইনস্ট্যান্টলি হাতে তালি দেওয়ার মতো বক্তৃতা অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু এতে করে আমার মনে হয় যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিটার পর প্রভাবটা অনেক বেশি কমে যাচ্ছে। বরং যেটা হতে পারত, দেখেন আমি আগেই বলেছি যে ভিন্ন মতের জায়গা যেগুলো আছে ওইগুলা বাদ দিয়ে
একমতের জায়গা কোনগুলো আছে সেটা যদি কমও হয় ওই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে একটা চমৎকার রাজনৈতিক বন্দোবস্ত হতে পারত। তবে রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত, এই নতুন দিনের অমুক তমুক আলাপ শুনতে শুনতে ব্যাপারটা এমন হয়েছে, এটা শুনলেও এখন অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা স্রেফ বোধ হয় যে কথারই ফুলঝুরি। কারণ প্র্যাকটিক্যাল মাঠে এই সরকারের অনেক কাজ আপনি যদি দেখেন, আর একটা ব্যাপার বোধহয় আলোচনা আনার দরকার আছে, রাজনৈতিক দলগুলোর তো অনেক ব্যর্থতা আছে, এই ব্যাপার তো অনস্বীকার্য ব্যাপার, কিন্তু একই সাথে এই সরকারের বিভিন্ন জায়গায় বিতর্কিত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কি এই সরকারের হাত নাই? সচিবালয়ে যে এত 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 অপকর্ম হয়েছে, সেই সচিবালয়ে এখনো পুরাতন ফ্যাসিস্ট রেজিমের সচিবরা বসে আছে, এটা কার? অনেক জায়গায় ভুলভাল ডিসিশন হয়েছে, সেটাও কি ওই স্ট্যাটাসের বদলতে কেউ বলবে এটাও বিএনপির দায়, এটাও বিএনপির দায়, এটাও বিএনপির দায়? তাহলে সরকারে যারা বসে আছে অনেক জায়গায় উপযুক্ত কাজটা সরকার করতে ব্যর্থ হয়েছে, এটার দায় কার? অনেক উপদেষ্টা আছেন 4-5 জন যাদের কোনো নামগন্ধও কেউ জানে না। জুলাই এই গণ অভ্যুত্থানে যারা আহত ছিল তাদের চিকিৎসা ঠিক আমরা অনেকেই দেখি, মানে অধিকাংশই দেখবেন অল্প কয়েকজনেরই নাম ধাম শোনা যায়, কাজ করছে, অধিকাংশেরই কোনো ইয়ত্তাই নাই। জুলাই গণ অভ্যুত্থানে এই যে ছাত্রদের, আহত ছাত্রদের চিকিৎসার ব্যাপার, এটাও কি বিএনপির দায়? সেই চিকিৎসা কি ঠিক মতো হয়েছে? অ্যাবসলিউটলি ঠিক মতো হয় নাই। সে জায়গায় হাজারটা অনিয়মের জায়গাটা আছে, কোঅর্ডিনেশনের অভাব আছে, সেই দায়টা কার? আবার দেখেন বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের ডামাডোলের মতো অবস্থা চলছে, সংকটের জায়গাটা অনেক জায়গা থেকে আছে, কিন্তু কারো ঘাড়ে বন্দুক রেখে এককেন্দ্রিক দোষারোপের জায়গাটা যদি করতে হয়, আমার মনে হয় যে ছাত্রদের পলিটিক্যাল পটেনশিয়ালের জায়গাটা যদি নষ্ট হয়ে যাবে এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত খারাপ একটা কাজ হবে। বরং সরকারের কাজ সরকার করতে থাক, রাজনৈতিক দলগুলো কোন কোন পয়েন্ট ঐক্যমত হতে পারে এই পয়েন্টটা খুঁজে বের করা দরকার। সবসময় আমাদের উত্তেজিত হওয়া না, কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে আমাদের কাজ করাটা খুব বেশি মাত্রায় মাসুদ জরুরি। কামাল ভাই, যেটি সাইদ আব্দুল্লাহ বললেন যে বিভাজনের পয়েন্টগুলো না খুঁজে যেই পয়েন্টগুলোতে ঐক্য তৈরি হতে পারে সেই পয়েন্টগুলো খোঁজাটাই মনে হয় ভালো কাজ হবে। এবং আমরা আসলে আমিত্বকে ভুলতে পারছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যে একটা বিষয় আছে, এগুলো একটা বড় কারণ এই অংশীজনদের মধ্যে বিভাজনের। এটা খুবই সত্য কথা, কিন্তু আমি এর দুইটা পয়েন্টের সঙ্গে একমত। দেখেন আমিত্ব নিয়ে একটা কথা বলি আমি, আমরা ছোটবেলা সব আপনারা সবাই দেখছেন তো, ভাত রান্না করতে দেখেন না? এখন আমি বললাম ভাই আমি ভাত রান্না করি, নিয়ে চাউল ধুয়ে আমি পানিতে বসাই দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বললেন এই ভাত তো হয় নাই, ভাত হয় না কেন, ভাত হয় না কেন, যদি আপনি বলতে থাকেন তাহলে ভাতটা কিন্তু হবে না। আবার এই ভাতটা ফুটতে ফুটতে একসময় মার গালতে হবে। তাই আমি ওকে বললাম ভাই আমি একটু তুমি একটু মাঠটা গেলে দাও, তুমি অত হাতে তোমার তাপ কম লাগে, তুমি মাঠটা গেলে দাও। ও মাঠটা গেলে দিল। আর ও যদি বলে পুরো ভাতটাও রান্না করছে, হবে? হবে না তো। এই ভাত রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যে যেটা দেখেছে, যে যে সঙ্গে ছিল, প্রত্যেকের কিন্তু এর ভূমিকা আছে। এর মধ্যে কোনো একটা জায়গায় আপনি ছিঁড়ে দেন, বাদ দেন, এই চেইনটা ভেঙে যাবে, ভাতটা আর হবে না। দিস ইজ দ্য পয়েন্ট। শেষ মুহূর্তে কে মার গাড়লো, সে যদি বলে এই ভাত রান্না পুরো ক্রেডিট আমাকে দাও, তাহলে এতক্ষণ যারা আগুন দিল তাদের অবস্থানটা আপনি কি মিন করছেন? এটা তো হয় না। এটা যদি কেউ দাবে, সবাই বলবে ভাই আমি না, তুমিই করছো। আপনি সবাইকে তার ক্রেডিটটা দেন, দেখবেন আপনাকেও সবাই ক্রেডিট দিবে। আর আপনি যদি সব ক্রেডিটটা নিজের কাছে নিতে চান, তখন সবাই আপত্তি করবে, তখন আপনি হাওয়া হয়ে যাবেন। এটা হলো মানে রিয়েলিটি। এখন প্রবলেমটা আমাদের এখানে কিন্তু গত কয়েক মাসে এগুলো ঘটেছে। এখন ঘটেছে বলে আমি কিন্তু অতীত দিয়ে পড়ে থাকতে চাই না। ঘটেছে বলে যে এখানে বের হওয়া যাবে না, আমি কিন্তু তা মনে করি না। এখনও অনেক সময় আছে, বের হতে হবে। আপনি বিএনপিকে আন্ডারমাইন করেন না, বিএনপির মানে এই আন্দোলনে বিএনপির অনেক, আচ্ছা একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা কথা বলি। যখন আন্দোলন চলছিল শেখ হাসিনা বারবার বলছিল না এই আন্দোলনে বিএনপি আছে, বলছে তো। বিএনপি কি বলছে? না আমরা নাই। বলছে না শেখ হাসিনা এই আন্দোলনে জামাত শিবির আছে, বলছে না? জামাত শিবির কি বলছে আমি আছি? না না, এটা আমাদের আমরা নাই। এখন যখন আন্দোলন হয়ে গেছে, এখন বিএনপিকে বলেন আমার এত লোক আহত হয়েছে, এত লোক মারা গেছে, আমি ছিলাম। জামাতকে বলেন হ্যাঁ আমার এত লোক ছিল তো, আমরা তো সবই জানি ছিল। কাজেই এমন একটা আন্দোলন যেখানে নাকি আন্দোলন চলার সময় নিজের পরিচয়টা প্রকাশ করা যায় না, কারণ প্রকাশটা করলে আন্দোলনটা দুর্বল হয়ে যেত। তো সেই আন্দোলনের ক্রেডিট যদি কেউ নিজে যে নামটা বলতে পারছে, সে যদি বলে আমিই করছি, 52 বছর তোমরা কিচ্ছু করতে পারো না, আমরা করে দেখাই দিলাম, এটা আসলে প্রকৃত বাস্তবতা নয়। আর মাঝখান থেকে তাও যদি বলতাম ছাত্র বলতো, এক এনজিও বলে, এক এনজিও উপদেষ্টা বলে 52 বছর কিছু করতে পারেন নাই, আমরা করছি। উনি কি করছেন বলেন তো ভাই আমারে, উনি কি করছেন বলেন? এই আন্দোলন আমি বলি তো, এই উপদেষ্টা মণ্ডলীর 80% ব্যক্তির
এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ইনভলভমেন্ট ছিল না, কোনো ইনভলভমেন্ট ছিল না। ইউনূস সাহেব মনে করছেন ওনাদেরকে নিছেন, এবং ইউনূস সাহেব জীবনের সবচেয়ে বড় ভুলটা এটাই করছেন, এই যে কিছু অযোগ্য লোককে নিয়ে উপদেষ্টা বানাইছেন। ওনার জীবনে এটা হলো সবচেয়ে বড় ভুল। উনি যদি মৃত্যুর আগ মুহূর্তে বসে চিন্তা করেন যে কোন ভুলটার জন্য আমি হাওতাস করবো, সেটা হলো এই ভুল যে উনি একটা অথর্ব ক্যাবিনেট বানাইছিলেন। কারণ ওনাকে মনে রাখতে হতো তার এমন একটা ক্যাবিনেট বানাতে হতো যে ক্যাবিনেটটা হবে নর্মাল পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি শার্প, অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি এনার্জেটিক। আর এটা যদি বানাইছেন একটা অথর্ব, মানে এরা একটা কাজ করার পর কিছুক্ষণ ঝিমায়। তো এটা যেহেতু হবে না রে ভাই, তো এখন যে কারণে হচ্ছে কি, এখন দেখেন সমস্যাটা কোথায়, এই এই মানে গভর্নমেন্ট যদি ভালো করতো না, একটা কথা আছে কিন্তু গ্রামে, সেটা হলো জানেন, সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। মনে করেন আপনি ভাঙাচোর একটা দল পাঠালেন বিদেশে ক্রিকেট খেলতে, এই দল জিতে আসলো, যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা সবাই মিলে বিশ্লেষণ করছি এর বোলারটা ভালো হয় নাই, এর স্পিনার নাই, একটা ফাস্ট বোলার নাই, অথবা উইকেট কিপার ভালো মতো নড়াচড়া করে না, বডি ফিটনেস নাই, বলছি যখন জিতে গেছে তখন কিন্তু আর কোনো ব্যাখ্যার দরকার নাই, টিম জিতে গেছে। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চলতো, এই 1.5 বছর 2 বছর বিএনপি এই সমস্ত ডায়লগ কেউ পাবলিক খাইতো? কেউ খাইতো না। গভর্নমেন্ট চালাতে পারে না, যে কারণে গভর্নমেন্ট যখন চলছে, যে একটা কথা কিন্তু বলছি গুরুত্বপূর্ণ কথা, আপনি খেয়াল করছেন কিনা, আজকে দেখলাম যদি কোনো একটা পত্রিকা যে 70% বৈদেশিক বিনিয়োগ এই দেশে কমে গেছে। কারণ বিদেশিদের যখন আপনি বিনিয়োগ করতে, ডক্টর ইউনূস যায় না বিভিন্ন জায়গায়, বলে আবার এখানে বিনিয়োগ করেন, অমুক করেন, বলে তো উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, বললে সবাই রাজি হয়, হ্যাঁ করবো করবো করবো। গত 6 মাসে কিছু আসছে, একটা আসছে, দেখেন একটা এক্সাম্পল দেখেন আসছে কিনা, আসে নাই। কেন আসে নাই? যারা বিনিয়োগ করবে তারা প্রথমেই জানতে চাইবে যে ওখানে কি কোনো স্ট্যাবল গভর্নমেন্ট আছে, নাই তো। যতক্ষণ পর্যন্ত এখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে এস্টাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না, এইটাই রিয়েলিটি। যদি বিনিয়োগ না করলে আপনার এখন দেখেন মাঝখান থেকে কী হচ্ছে, বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেকার হচ্ছে। গত 6 মাসে 1,42,000 শ্রমিক বেকার হয়েছে। এটা আজকে পড়লাম একটা পত্রিকায়। তো কী কারণে বেকার হয়েছে? কারণ এটা হয় স্বাভাবিক, কারণ ম্যাক্সিমাম কোম্পানি তো আওয়ামী লীগ দখল করে বসে আসছিল, ওরা তো পলাইছে। এখন পলানোর পরে এগুলি কী হবে? বেকার তো হবেই। এইটা নিয়েও সরকার কিন্তু আরেকটা মানে করতেছে, গোয়ার্তমি করতেছে, প্রয়োজন ছিল না। প্রত্যেকটা সমস্ত বড় বড় কোম্পানিগুলিকে সরকার উচিত ছিল একজনকে অ্যাডমিনিস্ট্রেটর বসাই দেওয়া। কোম্পানির যারা কর্মচারী তারা যেন টেরই না পায় আমার মালিক পলাইছে। অ্যাডমিনিস্ট্রেটর বসতো, বসে নিয়ে সে কোম্পানিটাকে চালাইতো, এবং তারা খুবভাবে খেয়াল করতো তাদের কিন্তু 1 টাকা বিদেশে পাচার না হয়। এটা করলে একটা সিস্টেম অন্যরকম হয়ে যেত। জি, গভর্নমেন্ট কী করছে? থামাই দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে তাহলে আপনি এলসি খুলবেন কেমনি করে? রপ্তানি কেমনি করে করবেন? পারবেন না তো। জি। তো এইগুলো জানেন, শোনেন, একটা গ্রামে একটা কথা আছে ভাই, আপনি জিত কইরা, মানে এই যে গ্রামে যা খুবই অস্থির কথা বললাম না, জিত কইরা হয় না। জি। এগুলোকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং ভাবতে হবে। আমি একটা ছোট্ট কথা বলে জানেন, ম্যাক্সিমাম করে যে কোম্পানিগুলো, মানলাম সবগুলি কোম্পানি সালমান রহমান চুরি করে বানাইছে, তো বানাইছে তো আমার দেশে, প্রপার্টি তো আমার দেশে আছে, আপনি অলরেডি ফাঁসি দেন, প্রপার্টিগুলো চালু রাখেন, আপনি আবার একটা কিন্তু বানাতে পারবেন না। গভর্নমেন্ট এটাকে টেক ওভার করুক, করে বলুক এটা আমি চালাবো, তাহলে কিন্তু অর্থনীতিটা সচল থাকে। জি, নাজমুল হাসান, আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন যে বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেয়া হচ্ছে। নিজের চেহারা আয়নার দিকে দেখুন, দেশবাসীকে ঠকানোর পায়তারা করবেন না, আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না, চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন। তো বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেয়া হচ্ছে এবং অনেকেই এই প্রসঙ্গটি তুলেছেন যে এই বিএনপিকে যদি আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেয়া হয় তাহলে আবারও একই প্রশ্ন চলে আসছে, কার লাভ কার ক্ষতি? আসলে বিএনপিকে আওয়ামী লীগের শিবিরে ঠেলে দেওয়া, এটা কেউ বললে কি বিশ্বাস করবে কেউ? কারণ এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বলতে বিএনপি কত নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, এটা আসলে বলার জন্য বলা, রাজনৈতিক একটা বক্তব্য হয়তো দিচ্ছে। আর কেউ যদি, আমিও যদি চাই, কেউ যদি চাই, এটা জীবনে কেউ বিশ্বাস হবে না, বাস্তবায়ন হবে না। বাইরের একটা কথা থেকে আমি আসতে চাই, মাসুদ কামাল ভাই যে কথাটা বলেছেন যে এই গভর্নমেন্ট হচ্ছে একটা এনজিও কর্মীদের বা এনজিও গভর্নমেন্ট। দেখেন আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, এই গভর্নমেন্টটা কিন্তু মানুষকে বলে চাটগাঁয়া গভর্নমেন্ট, আগে বলা হয়তো গোপালী গভর্নমেন্ট বা গোপালগঞ্জের সব থেকে আসতো, আমার কাছে খারাপ লাগে। কিন্তু দেখেন
যদি কেন এনজিও গভর্নমেন্টটা হয়েছে, সবাই তো ইউনূস স্যার আসার পর বা এই যে নাহিদ ইসলামের যে স্ট্যাটাস সেখানেও কিন্তু বলছি আমরা একটা জাতীয় সরকার চেয়েছিলাম, মানে প্রত্যেকটা দল থেকে, বিএনপি থেকে আসুক, জামাত থেকে আসুক, বাম দল থেকে আসুক, ইসলামী আন্দোলন থেকে আসতো, সব দল থেকে যদি লোকজন আসতো তাহলে কি এর চেয়ে বেশি স্টেবল হইতো না? তাহলে সেই পথটা কারা বাধা দিল? কারা জাতীয় সরকার চায় নাই? জাতীয় সরকার হয় নাই বিদায় তো তুমি যাকে পাইছে মনে মনে কোনো রকম না। আমরা তো বুঝতেছি, আমরা চাইতেছি 100 মিটার দৌড়াইতে, অনেক হারতেছে 20 মিটার দৌড়ে। তাহলে আমাদের যে স্পিড সেটা আকাঙ্ক্ষায় বর্তমানে যারা আছে তারা অনেকেই বুঝতেছে না। বুঝার তো একটা বয়সের একটা বার আছে, অনেক অভিজ্ঞতার দরকার আছে, কিন্তু কাজ করার মধ্যে আপনার ক্রেডিবিলিটি, আপনার স্পেসের দরকার আছে। ধরেন আপনাদের এখানে সাইদ আব্দুল্লাহ ভাই বললেন স্বাস্থ্য উপদেষ্টার কথা বলা বা এখানে কাজ হচ্ছে না, তাহলে দেখেন উনি নিজেও কিন্তু একজন ক্যান্সারের পেশেন্ট, তো ওনার যে শারীরিক অবস্থা উনি কত চাপ সামলাবে বা বর্তমানে যে বিভিন্ন রকম সমন্বয় আছে। আমি মনে করি এই গভর্নমেন্ট হচ্ছে, অনেকে প্রশ্ন তোলে এই গভর্নমেন্টের ভিত্তি কি। আমি মনে করি প্রত্যেকটা যদি নির্বাচিত সরকার আসতো, কেউ 60% ভোট পায়, কেউ 70% ভোট পায়, কিন্তু এই গভর্নমেন্টের প্রথম স্টার্টিং থেকেই ফেসিবাদ বিরোধী শেখ হাসিনা বাদে বাকি সব দেশের মানুষের কিন্তু ম্যান্ডেট এখানে আসছে, এবং এইটাকে কোনোভাবে ছোট করে কথা বলার সুযোগ নাই। তবে প্রথম থেকে যেভাবে সহযোগিতা করছে সেই সহযোগিতার দ্বারটা এখনও নাই, কিন্তু আবার গভর্নমেন্টও অনেক দুর্বলতা, অসহায়ত্ব, মানে কাজ করার মতো যে একটা স্পেস বা তারা যে করতে দৃশ্যমান দেখাতে পারতেছে না। দেখেন আমরা বিভিন্ন সংস্কার কমিশন দেখছি, জি, জনপ্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার কমিশন, সংবিধান, অনেকগুলো সংস্কার কমিশন দেখছি, কিন্তু আলটিমেটলি যে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আমরা কিন্তু শেখ হাসিনা আমলের স্লোগান দিচ্ছি যে দ্রব্যমূল্য তেলের দাম কমাই দিয়ে, নাইলে গতি ছেড়ে দিই, শেখ হাসিনাকে বলতাম। এই যে দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি যদি না কমাইতে পারি, এখন কিছুটা কম, বাট বিগত কয়েক দিন কিন্তু অনেক দাম বেশি ছিল সব কিছু, আগামীতে রোজার সময় তো বাড়বে, তখন কিন্তু মানুষের আর একবার ভাববে না এটাকে আমার গভর্নমেন্ট নেই কার গভর্নমেন্ট। আমি সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে আসছেন, এসি রুমে থাকছেন, কিন্তু আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের যথাযথ যে আমানত, সে আমানের জন্য বাস্তবায়ন করা হয়। এখানে একটা বিষয় কথা যদি আমি বলি, বিএনপির কারণে পারতেছি না, জামাতের কারণে পারতেছি না, যদি না পারেন তাহলে আপনি গভর্নমেন্টে থেকে লাভটা কি? আপনাকে তো এই সব ট্যাকেল দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে আসছি, বিএনপি জামাত যদি কোথাও কোথাও আপনাকে বাধা দেয়, সেটা ট্যাকেল দিয়ে মানুষের সাথে আপনার কাজ করার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের হাতে আর 1.5 মিনিট সময় আছে। আজকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিচার ও সংস্কারের কেউ বাধা সৃষ্টি করতে চাইলে, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হলে সবাই মাঠে প্রস্তুতি নিয়ে থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আবারও রক্ত দেব, আবার রক্ত দেওয়ার প্রয়োজন পড়বে কিনা? বারবার করে আমার কাছে যেটা মনে হয় যে বারবার করে আমরা শহীদ, বারবার করে রক্ত দিব, এই টাইপ কথাবার্তার ভিতরে না গিয়ে আমাদের খুবই ফরওয়ার্ড লুকিং হওয়া উচিত। বরং আমরা এমন একটা স্টেবল সময়ে আমরা দেখতে চাই যে জায়গায় বারবার করে রাস্তায় নামতে হবে না, বারবার করে স্লোগান দিতে হবে না। আমাদের দেশ ইকোনমিক্যালি ভালো থাকবে, ইকোনমিক সাইডে, এবং প্রত্যেকটা জায়গায় একটা স্টেবল ডেমোক্রেটিক নর্মসটা গড়ে উঠবে। এবং যে কথাটা বলছেন যে সামনের দিনে অবভিয়াসলি যে বারবার করে রক্ত দেওয়া উচিত কিনা, তার আগে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকবে। আমাদের দেশের 3 সাইডে যেহেতু ভারত আছে, এবং ভারতে যেহেতু আমাদের দিল্লি দাসীর পতনটা হয়ে গেছে, দিল্লি দাসী খুব সচেতনভাবে আমি শব্দটা ব্যবহার করলাম, যে দিল্লি দাসীর যেহেতু পতন হয়ে গেছে, তারা বিভিন্নভাবে কখনো ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাবে, কখনো তারা যেটা করবে নানা ধরনের প্রোপাগান্ডার ভেতরে ডুব দেবে, কখনো বিভিন্নভাবে ঝামেলা তৈরি করার চেষ্টা করবে। তো এই কাজগুলো হতেই থাকবে, এবং সুযোগটা তখনই পাবে যখন এই জায়গায় রাজনৈতিক দলগুলো পারস্পরিক খোঁচাখুচিতে মত্ত থাকবে। তার চেয়ে আমি যেটা দেখতে চাই, দেশে ভোট হবে, দেশে অন্য সব ধরনের সেটেলমেন্ট হবে, কিন্তু একটা জায়গায় সবার একমত হতে হবে। আওয়ামী লীগের টাইমে যারা পারপেট্রেটর ছিল, এমনকি প্রত্যেকটা সেক্টরে যারা ছিল, তাদের বিচারের আওতাটা শুরু করা দরকার খুবই ন্যায্যভাবে। এটা যদি শুরু হয়, বাদবাকি রাস্তাটা আমার কাছে মনে হয় খুব ইজিলি এগিয়ে যাওয়া সম্ভব, এবং হটকারিতা সব জায়গা থেকেই ত্যাগ করা উচিত, কথার ফুলঝুরিতে যাতে এইগুলো সীমাবদ্ধ না হয়ে যায়। ভাই, আমার 30 সেকেন্ড হাতে সময় আছে। না, সব কথা বলা হয়েছে, এবার নতুন করে কিছু বলতে চাই না। তো যে কথাটা বললো, আসলে দেখেন, আমি একটা কথা সবসময় বলি, এখনও বলতেছি, যে আমাদের এই দেশটাকে আসলে ঐক্যবদ্ধ করতে হবে ভাই। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। এটা আওয়ামী লীগের মূল পলিটিক্সটাই ছিল বিভক্তি করা, দেশটাকে ভাগ ভাগ করে দেওয়া। বিভক্তির দরকার নাই, ঐক্যবদ্ধ করেন, বহুমত থাকবে, বহুত্ববাদ যেটা বলা হচ্ছে ভালো জিনিস, বহুমত থাকবে, কিন্তু দেশটা যেন এক থাকে, বিভক্ত করেন না। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।